এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। সিনথি, রাফি রাফসানের তালে তাল মিলায়, তারপর আরেকটু আগুনে ঘি ঢেলে রাফসানকে জ্বালায়। দেখেছেন অবস্থা? এসপি তো পুরোই ব্রেন ওয়াশ করে দিয়েছে। ও কারোর কথা শুনছে না। রাফসান উঠে দাঁড়ায়, সিনথিয়ার দিকে তাকিয়ে বলে, অনেক হয়েছে, চল রুমে চল। সিনথিয়া হাঁটুর ভাঁজে হাত শক্ত করে জুড়ে বসে। রাফসান তাড়া দেয়। ওঠ। সিনথিয়া ওঠে না। দেয়ালের উপরের মানুষটা কি কিছুই শুনছে না। উত্তাল সমুদ্র, বাইরের শাঁসা বাতাসের শব্দ, তেরে আসা ঢেউয়ের গর্জন, গমগমে অবস্থা। তাই বলে কি কোনো কথাই রুমের ভেতরে যাচ্ছে না। সিনথিয়ার মন খারাপ হয়, সে এখান থেকে যেতে চায় না। রাফসান হাত ধরে, সিনথিয়া টান দিয়ে নিজের হাত ছুটিয়ে নেয়। রাফসান রেগে যাচ্ছে, তবু সিনথিয়া কথা শুনে না। ঠিক তখনই রাফি বলে, ভাই, আমার একটা কথা আছে। আপনার কথায় উঠবাস করেছি। দীর্ঘ এই যাত্রায় যখন প্রয়োজন পড়েছে সব করেছি। সিনথিয়ার অবস্থা দেখুন, ও পুরোই অপোজিটে। এভাবে থাকলে ও যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করে ফেলবে। এসপি যেভাবে আগেই ব্রেন ওয়াশ করে রেখেছে, আমার শর্ত ছিল সিনথিয়াকে বিয়ে করতে চাই। আপনি আজ রাতেই বিয়ের ব্যবস্থা করুন। রাফির বলা কথা শুনে মেঝেতে নিবদ্ধ থাকা চোখ সাথে সাথে উপরে উঠে যায়। একবার রাফসানের দিকে, একবার রাফির দিকে তাকায় সিনথিয়া। রাফসানের মতামত বোঝার চেষ্টা করে, মনটা ভেতর থেকে কু ডাক দেয়। দুই ভাইকে রক্ষা করতে গিয়ে তাকে না বলি হতে হয় এখন। ইরফাতকে সে পাক বা না পাক তাতে তার দুঃখ নেই, তবে রাফিকে সে কিছুতেই মানতে পারবে না। রাফসানের মুখ দেখে কিচ্ছু বোঝা যাচ্ছে না। স্বার্থ সিদ্ধির জন্য তাকে কি রাফির হাতে তুলে দেবে এখন? একজন সাইকো যে বউ বাচ্চার কথা ভাবেনি, যার হৃদয় নেই, সে কি বোনের চিন্তা করবে? চিন্তায় গলা শুকিয়ে আসে। হে, এমন একটি জায়গায় সে বন্দি, এসপি নিজে বন্দি। আর আফসান যদি রাজি থাকে তাহলে নিজেকে কি করে রক্ষা করবে সে? আচ্ছা, সিনেমার মতো যদি তাকে ফোর্স করে? এসপিকে সে ভালোবাসে, আর রাফসান রাফি দুজনেই জানে এসপি তো তার হৃদয়ের দুর্বলতা। রাফসান মুগ্ধর ক্ষতি করতে চেয়ে তার সকল শক্তি কেড়ে নিয়েছে। এখন যদি ইরফাতকে মারতে চেয়ে রাফিকে বিয়ে করতে বলে, বুকের মধ্যে ভয়গুলো কুয়াশার মতো ধোঁয়া ছাড়ে। হাত পায়ের তালুতে শক্তি ফুরে আসার আভাস দেয়। এত দুর্বল কেন লাগছে? সিনথিয়া দরজায় মাথা ঠেকায়। রুমে বিছানায় বসে আছে জাবির, মেঝেতে দরজায় মাথা ঠেকিয়ে বসে আছে ইরফাত। এক হাঁটু ভাঁজের উপর হাত ঠেকে আছে ইরফাত। সব কথাই শুনতে পাচ্ছে। জাবির ইশারা করছে বারবার। স্যার এখন কিছু বলুন। ইরফাত হাঁটুর ভাঁজ থেকে হাত উঠিয়ে আঙুল ছোঁয়ায় ওষ্ঠের মাঝখানে, যার অর্থ এখন না। সিনথিয়ার প্রতিবাদী মনটা ক্রমশ দুর্বল হয়ে যায়। কি হবে এরপরে? সত্যি সে এমন বিপদের কথা জানতো না, ভাবেও নি। সে তো নিজের ভাই আছে বলে আরো সাহস পাচ্ছিল, কিন্তু রাফসান কি আদৌ ভাইয়ের দায়িত্ব পালন করবে? রাফসান আরেকবার বলে, সিনথি, ওঠে আয় বলছি। সিনথিয়া ভয় পেয়ে যায়। কেন যেন উঠতে ইচ্ছে করছে না। রুমে বন্দি রেখে যদি রাফির সাথে বিয়ে দিতে চায়, যদি ব্ল্যাকমেইল করে, যদি বলে বিয়ে না করলে এসপিকে মেরে ফেলবে, তখন কি করবে সে? সিনথিয়া উঠে না। রাফি বলে, ভাই, ওর যে অবস্থা, আমি রিস্ক নিতে চাই না। আপনাকে আমার দরকার কি না? আপনার এই কাজ যতদিন আছে আমি আপনার গোলাম হয়ে থাকবো। শুধু আজ বিয়েটা দিন। রাফসান কোনো কথা বলে না, নীরবে সিনথিয়ার হাত ধরে আবারও সিনথিয়া ছাড়ানোর চেষ্টা করে। অশনি সংকেত যেন ঘন্টা বাজিয়ে যায়। সিনথিয়ার ভয় লাগে, সামনের দুটো মানুষকে অসহনীয় লাগছে। সিনথিয়া কাপা গলায় বলে, ভাইয়া, একটা প্রতারকে হাতে তুমি আমাকে তুলে দেবে? রাফসান নীরব, চোখ মুখ শক্ত, শক্ত ছোয়াল গালে ফুটে উঠেছে। সিনথিয়া উঠে না, ভীষণ ভয় লাগছে, যেন উঠলেই সব শেষ। মনটা চাচ্ছে দরজায় কড়া নাড়তে, হাড় গলা ফাটিয়ে বলতে, স্যার আপনি কি আমাকে সেভ করবেন না? আপনি কি শুনতে পাচ্ছেন না? একটা একটা নিরাপদ জায়গা আমার ভীষণ দরকার।
ভীষণ আমি ভয় পাচ্ছি খুব। আপনাকে হারানোর ভয় পাচ্ছি, নিজেকে হারানোর ভয় পাচ্ছি, শুনতে পাচ্ছেন? ঠিক তখনই দরজায় মৃদু ধাক্কা লাগে, যেন তার পিঠ ঘেঁষে একটা পিঠ ভরসা হয়ে ঠেকল। কেউ যেন পিঠ পিঠ আর মাথায় মাথা ঠেকিয়ে বলছে, ভয় পাচ্ছ কেন পাগলি? আমি আছি তো। মনের গহীনে চিৎকার দিয়ে বলা কথাগুলো কি সত্যি ইরফাদের মন পর্যন্ত পৌঁছালো? তাই যদি না হয়, কেন মনে হচ্ছে ওপাশে কেউ তাকে ঘেঁষে বসলো, তাকে ভরসা দিল? সত্যি কি ইরফাদ তাকে শেল্টার দিচ্ছে? সিনথিয়ার মন ব্যাকুল হয়ে যায়। খুব করে জানতে ইচ্ছে করে, একবার বলতে। আপনি কি সত্যিই ভরসা দিচ্ছেন স্যার? ঠিক তখনই দরজায় আরেকটু জোরে পিঠ লাগে, পরপর আরও একবার লাগে। সিনথিয়া এবার নিশ্চিত হয়ে যায়, তার মানে ইরফাদ আছে। মেঘের মতো কালো হয়ে আসা মুখটা হঠাৎ করে আলো ঝলমল করে ওঠে। চোখ বন্ধ করে সিনথিয়া, স্বস্তির একটা শ্বাস টানে। সেই শ্বাসে যেন মিশে যায় ঝরা বকুলের গন্ধ আর শীতল বাতাস। আহ, ভালোবাসা সত্যিই সুন্দর। কিছুদিন পর রাফসান দাঁড়িয়ে আছে কেবিনে, কানে ফোন। অজ্ঞাত ব্যক্তির সাথে চলছে কথোপকথন। জি স্যার, কোনো প্রবলেম হয়নি স্যার। এসপি এখনও নীরব। ওটাই তো ভয়, নীরবতা ঝড়ের লক্ষণ। টেনশন করবেন না স্যার, এদিকে সব ঠিক আছে। বাংলাদেশ ক্রিকেট টিম সেমিফাইনালেও ইউএন। ফাইনাল খেলা শেষ না অবধি এসপির মাইন্ড শুধু রাফসানের দিকেই থাকবে। সে আঁচও করতে পারবে না কি হচ্ছে। এদিকে সব ব্যবস্থা করা আছে, আপনি শুধু বাকিটা দেখবেন। এখানে সব নর্মাল। এমপির মাইন্ড ডাইভার্ট কেসের দিকে, পুলিশ ডিপার্টমেন্টের মাইন্ড ডাইভার্ট এমপিকে ফাইন্ড আউট করার দিকে। দেশের মানুষ, প্রেস মিডিয়া ও ঠান্ডা এসপি মিশনে গেছে এই জেনে। এমন নীরব পরিবেশ তো প্রয়োজন ছিল। অনেকদিন পর শান্তি লাগছে। এই জন্যই তো এত ড্রামা। সকল কনসার্টে অ্যাপসের প্রমোশন হয়ে গেছে। গত কয়েকদিন হলো অনলাইন প্রমোশন প্রায় শেষ। ক্রিকেটারদের বউ, বাচ্চার জিম সব হাতের মুঠোয়। খেলা তো হবে, এখন আমাদের বলছে। এবার জিততে পারলেই দেশের ক্রিকেটের সুনাম নষ্ট, আর আমাদের হবে টাকা। টাকাই তো জীবনের সব স্যার। হোয়াট এভার আফসান, আমরা সাকসেস হলেও তো দেশে ক্রাইম বাড়বে। টাকা পয়সা হারালে কি আর মাথা ঠিক থাকে? এসপি কে ছাড়লে আমাকে ঠিকই খুঁজে বের করবে। এত সহজে কি আর এসপিকে ছাড়াবো? বাংলাদেশের খেলা শেষ হলেও ওর সাথে আমার খেলা তো বাকি, অনেক হিসাব বাকি। রাফের বন্ধ চোখে সিনথিয়ার মুখটা বারবার ভেসে ওঠে। এইখানে এসপি স্বয়ং উপস্থিত। সিনথিয়াও বিগড়ে গেছে, যে কোনো সময় হাতছাড়া হতে পারে। তার আগে কোনো একটা ব্যবস্থা করতে হবে। হারানোর পর আর কোনোভাবেই নিজের করে পাওয়া যাবে না। তাই যে করেই হোক আজকের মধ্যেই বিয়ের ব্যবস্থা করতে হবে। আর আজকে মানে আজকেই। ভেবে রাফসানের কেবিনে যায় রাফি, তারপর বলে, আমি আজই বিয়ে করতে চাই। রাফসান পিছু ফিরে রাফির দিকে তাকায়, তারপর বলে, না করলো কে? কর। বিয়ের ব্যবস্থা করুন। এই অজানা দেশে আপনি ব্যবস্থা না করে দিলে কিভাবে করব? চা মেয়েকে খুঁজে বের কর, যাকে চাস আমি সুপারিশ করব। যাকে চাই মানে? আমি সিনথিয়াকে বিয়ে করব, এটাই তো শর্ত। ওকে বাদ দিয়ে যাকে খুশি বিয়ে কর, যত টাকা লাগে দেব। যা। ভাই, আপনি কিন্তু এখন মত পাল্টাচ্ছেন। সিনথিয়ার জন্যই আমি আপনার সব কাজ করেছি, সব। তো সিনথিয়াকে বিয়ে করতে চাই। বোন আমার অত সস্তা? তার সাথে বোন বিয়ে দেবে? কথা তো এমনই ছিল। আমি কি কথা দিয়েছিলাম তোর সাথে বোনের বিয়ে দেব? আর যদি দিয়েও থাকি, সে কথার দাম আছে? বোনকে একটু কাজে লাগিয়েছি, কষ্ট দিয়েছি, দ্যাটস মিন বোনকে যাত্রার হাতে তুলে দেব, ও আমার কাছে থাকবে। রেগে যায় রাফি, ক্রুদ্ধ গলায় বলে, কথা তো এমনই ছিল। আপনি যা বলেছেন শুনেছি। এই অ্যাপসগুলো ইজি করে আমি আপনাকে তৈরি করে দিয়েছি, এমনকি এজেন্ট নেওয়ারও ব্যবস্থা করেছি। আপনি আমার থেকে মুখ ফিরে নিতে পারেন না। ওয়েট, তুই কি মনে করিস আমি বোকা? তোকে স্টাডি না করে তোকে প্যাচি ফেলেছি। আর সিনথিয়া যেদিন বলেছে তোর কথা দুনিয়ার মধ্যে
তোর অল ডিটেলস নিয়েছি। তুই তো আগেও গেমিং অ্যাপ সেল করেছিস, এই জন্যে তোকে তোর জব থেকে বাদ দিয়েছিল। তারপর কিসে কিসে ধরা খেয়ে মোটা অঙ্কের গন হয়েছিস। আমি গন থেকে মুক্তির জন্য টাকা দেব, অ্যাপস ক্রিয়েট করার জন্যেও মোটা অঙ্কের টাকা দেব। আগেও সেল করেছিস, এখনও করবি, হিসেব বরাবর বোন দেব, একবারও বলছি। রাফি বাঁকা হাসে, তারপর বলে, অ্যাপস যখন বানাতে পেরেছি ধ্বংসও করতে পারবো। এই অ্যাপস অল বাংলাদেশে ছড়িয়ে গিয়েছে। এই মুহূর্তে আপনিই ভাবুন, বোনকে দিবেন নাকি? রাফসান তেড়ে আসে, কলার চেপে ধরে রাফির, তারপর চেঁচিয়ে বলে, স্কাউন্ডেল। আমি নই, আপনি। সারাদিন টাইম দিলাম, বোনকে সুন্দর করে সাজাবেন, যেন চোখ না ফেরানো যায়। বিয়ে আজই করব, আসছি। গোধূলি বেলায় ছাদে দাঁড়িয়ে আছে তিথি। দুপুরের কড়া রোদে জামা কাপড় কেচে ছাদে দিয়েছিল, এখন সেগুলো তুলতে আসা। নিজের জামা, কটুসের জামা সবগুলো এক হাতে তুলে নেয় তিথি, বাকি শুধু শিশিরের শার্ট, প্যান্ট, টি শার্টগুলো তোলা। আজকাল শিশিরের ছোঁয়া লাগা সব কিছুই অদ্ভুত শান্তি এনে দেয়। তার জামা কাপড় কাচতেও অন্যরকম অনুভূতি কাজ করে, ভাঁজ করতেও ভালো লাগে। শিশিরের উপস্থিতি আজকাল স্বস্তি দেয়, শান্তি দেয়। টানানো দড়ি থেকে এক হাতে কালো টি শার্ট হাতে তুলে নেয় তিথি, আশেপাশে এক পলক তাকায়, তারপর বুকের মধ্যেও চেপে ধরে তিথি। চোখ বন্ধ করে শ্বাস নেয় কিয়ৎক্ষণ, তখনই পেছন থেকে কেউ যেন ডেকে ওঠে। এই কি করছো? কেঁপে ওঠে তিথি, টেনে নেওয়ার শ্বাস যেন বুকের গহীনেই থেকে যায়। আজ তো মানুষটাই তো তোমার, তাকে ধরলেই তো পারো। পেছন ঘুরে তাকায় তিথি, ছাদে ওঠার সিঁড়ির রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে শিশির, হাসছে রাতের আকাশের তারার মতো মিটিমিটি করে। তিথি শিশিরকে ফিরে দেখে, তারপর নিজের হৃদয়ের উপর হাত রেখে যেন দম ফেলে। শিশির এগিয়ে আসে, তারপর বলে, ভয় পেলে? তিথি পেছন ঘুরে কাজে মন দেয়, শার্টগুলো তুলতে তুলতে বলে, যাও, মামি চলে আসবে। আসুক। ভয় পাও না নাকি? বউ তুমি আমার, পবিত্র সম্পর্কে কিসের ভয়? মামি জানলে আমাকে বাসা থেকে বের করে দিবে। দিলে অনেক আগেই দিত। কিছু মানুষ উপরে খুব কঠিন হয়, তবে ভিতর থেকে খুব কোমল হয়। যে যা ফেস করনি সে যন্ত্রণাও ফিল করতে পারো না। হয়তো, আবার হয়তো নয়। তুমি যাও তো। রাতে আসবো, কোথায়? সেদিনের মতো। সেদিনের রাতের স্মৃতিচারণ করে তিথি, তারপর নিজের কাছে নিজেই যেন ধরা পড়ে যায়। মুখ লুকাতে যায় তিথি, পেছন ফেরে না। শিশির দুষ্টু হাসে, তারপর বলে, সুহাসিনী, তুমি কি লজ্জা পেলে? তিথি পেছন ফিরে না, মুখ লুকিয়ে রাখে। পেছন থেকে শিশির বলে, আমি একটা ডিসিশন নিয়েছি, মাকে কাল সব জানিয়ে দিব। তিথি পেছন ফিরে, যেন পরের দৃশ্যপট নিজের চোখে দেখছে। সে তড়িঘড়ি করে বারণ করে, না, এমনটা করো না প্লিজ, আমার ভয় করে। ছোটবেলা থেকে একটু শান্তি আমি পাইনি, সব সময় ভয় ভয় কেটেছে। কয়েকটা দিন অনেক ভালো আছি, তুমি ভালো থাকাটা কেড়ে নিও না প্লিজ। আমি আছি তো সোনা। কথাটুকু যেন সুস্থির আভাস হয়ে হৃদয় জুড়ে ছড়িয়ে যায়। তিথি শিশিরের চোখে চোখ রাখে। এত ভালো তাকে কেউ বাসেনি। এই ছোট্ট জীবনে এতটুকু ভরসা দেওয়ার মতো কেউ ছিল না। যা কখনো পায়নি তা পেয়েও যদি হারাতে হয়, ভালোবাসা হারানোর যন্ত্রণা সে কি সত্যি সহ্য করতে পারবে? পেয়ে হারানোর যন্ত্রণা যে অসহনীয়, এরপর কি হবে তার সাথে? চোখ দুটো জলে ভর্তি হয়ে যায়। শিশির লম্বা পা ফেলে এগিয়ে আসে, তিথি পিছিয়ে যায় আর বলে, প্লিজ যাও, মামি আসবে। শিশির থামে, দীর্ঘশ্বাস ফেলে বলে, বোকামে, বিয়ে কি লুকিয়ে রাখার জিনিস? আমি কি সারা জীবন তিথির বর হয়ে থাকবো? আমাদের টুনটুনি হবে না? বাবা হতে হবে না আমাকে? তিথি চোখ তুলে তাকায়, মনে মনে ভাবে, আই হাই, এসব ভেবে ফেলছে শিশির। শিশির আবারও এগিয়ে আসে, তারপর বলে, বিয়েটা চুপি চুপি করেছিলাম, মা খুব জেদি, বললে মানতো না, আরো অশান্তি করতো, দিব্যি দিত অথবা অসুস্থ হওয়ার নাটক শুরু করে দিত। আর তখন তুই আমাকে কোনোভাবে বিয়ে করতিস না।
তাই বিষয়টা কমপ্লিকেটেড করার চেয়ে ইজি করেছি। কিছু এভাবে কয়েকদিন সত্য লুকিয়ে রেখে কি লাভ? মামি কখনোই মানবে না। আমাকে মামি পছন্দ করে না, সহ্য করতে পারে না। আমি তোমাকে হারিয়ে ফেলবো। আমি আছি তো, কথা দিচ্ছি কখনো হাত ছাড়বো না। রাতে আমার রুমে আসবে, তোকে একটা গিফট দেওয়ার আছে। আর না না, গিফট লাগবে না, মামি দেখে ফেলবে। দেখলে দেখবে। তুমি বুঝতে চাইছো না কেন? মামি আমাকে সহ্য করতেই পারে না। তার ধারণা পাল্টে দিস। পৃথিবীর সব মেয়ে এক নয়, সবাই ছেড়ে যায় না। মানে? মানে মেয়েদের তোমার মামি বিশ্বাস করে না, তাই মামির ধারণা পাল্টে দিও। চাঁদ, ক্লিয়ারলি বলো। রাতে ঘরে আসিস, বলবো। খেলা জমজমাট, আনন্দ মুখর পরিবেশ। নিজের দেশের প্রতি দুর্বলতা কার নেই? নিজের দেশ সব জায়গায় এগিয়ে যাবে, কে না চায়? নিজের দেশের খেলা বিশ্বব্যাপী নাম ছড়াবে, এটা সবাই চায়। নিজের দেশ, নিজের দেশের প্লেয়ার জিতলে খেলা দেখে যে আত্মতৃপ্তি হয়, তা কি টাকায় কিনে পাওয়া যায়? কিছু অনুভূতি অপরকেন্দ্রিক হয়, যেন দেশ জিতলেই জিতে যায় নিজেই। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে পরিকল্পনা সাজিয়েছে একদল টাকা লোভী লোক, যাদের স্বার্থের কাছে বিক্রি হয়ে গেছে দেশের সম্মান, দেশের জয়, দেশের তরুণ সমাজ। দেশকে রসাতলে দিতে আর কি লাগে? যেখানে তরুণ সমাজ হলো শক্তি, তাই তাদের অধঃপতন, তাদের ধ্বংস করেই দেশের করুণ পরিণতি সহজে করা যায়। যেখানে 10 টাকা উপার্জন করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়, সেখানে ফ্রিতে টাকা পাওয়া যায়। এই টুপকে গিলে রাতের আধারের স্বপ্ন দেখে যাচ্ছে একদল তরুণ। কাল সকালে হয়তো হাতের মুঠোয় আসবে স্বপ্নের বাইক, স্বপ্নের মোবাইল ফোন, স্বপ্নের ল্যাপটপ। যে ছেলেটি টাকার কাছে হেরে গিয়ে হারাতে বসেছে গার্লফ্রেন্ড, টাকার অভাবে যে প্রিয়াকে ঘরে তুলতে পারছে না, সেও দিবালোকে স্বপ্ন দেখে বেড়ায়। এই টাকা একবার তুলতে পারলেই প্রিয়া তুমি আমার। কেউ বা ভাবছে টাকা পেলেই করাবে মায়ের চিকিৎসা, কেউ বা ভাবছে টাকা পেলেই গার্লফ্রেন্ডকে দিবে ডায়মন্ডের নেকলেস। স্বপ্ন পূরণ যেন একবার জিতলেই। গত কয়েকদিনে কেউ কেউ এই অ্যাপসকে কাজে লাগিয়ে করেছেও তাই, সাথে করেছে বিনা পয়সায় অ্যাপস প্রমোশন। বন্ধুর উপকার করতে গিয়ে বন্ধুকেও ডাকছে ধ্বংসের দিকে। রাতের আধারে মেসেজে মেসেজে বন্ধু বন্ধুকে প্রচার করছে, এই শুন, এমন এক অ্যাপস পেয়েছি, নিজে থেকে 1 টাকাও খরচ হয়নি। অ্যাপস খোলা মাত্রই অ্যাকাউন্টে টাকা যোগ হয়েছে। সেই টাকা ক্রিকেট ব্যাটিং ধরে আমি পেয়েছি লক্ষ লক্ষ টাকা। কথায় বলে প্রচারে প্রসার। বিনা কষ্টে রাতের আধারে ভাইরাসের মতো ছড়ে গেছে ডিভাইস থেকে ডিভাইস। তরুণ সমাজের মাথায় যে পোকা ঢুকে দেয়া হচ্ছে, খেললেই টাকা, সেই সূত্রে একটানা জিতছে কয়েকবার। সাহস বাড়ছে, বাড়ছে নেশা, বাড়ছে টাকার অঙ্ক। দিচ্ছে 100 টাকা, হারাচ্ছে 1000 টাকা। প্রথমে জেতার নেশায় আসক্ত মাথা বারবার টোকায়, লাগাবাজি। প্রথমত উইন, আবার জিততে হবে। 10 বার 1000 টাকা জিতিয়ে দিয়ে একবার লক্ষ টাকার গুটি কীভাবে টেনে নিতে হয়, তা এই অ্যাপসের পেছনের মাথা ঠিকই জানে। 3 দিন পর ফাইনাল খেলা। সকলের অন্তরের অন্তঃস্থল বলছে দেশ জিতবে। সেই সাথে জুয়ারিয়া বাড়াচ্ছে টাকার অঙ্ক। পরপর 3টা খেলায় বাংলাদেশকে ভরসা করে পেয়েছে লাখ টাকা। আর ফাইনালে একবার ভরসা করলে হতে পারে কোটিপতি। এই নেশায় হাতে থাকা সকল টাকায় প্রাণপণে খেলবে তরুণ। আর এটাই তো চাল। যা পেয়েছে তার 100 গুণে আদায় করে নেবে অ্যাপসের আসল খিলাড়ি। আর এমন নেশা ধরাবে, তা চলবে ধ্বংস হওয়া অব্দি। এই নেশায় মেতে তরুণ সমাজ জায়গা, জমি, ভিটে মাটি, মায়ের চিকিৎসার টাকা, বয়সের সম্বল, স্বর্ণালঙ্কার সব দিয়ে তুলতে চাইবে হারানো টাকা। এই এমন এক শিকল, সব হারিয়ে নিঃস্ব হয়ে করবে ক্রাইম থেকে ক্রাইম। এর ফাঁকে বড় বড় রাজনৈতিক মুখোশধারী বিদেশে জমাবে ডলার। হ্যাঁ, নিজের রাজনৈতিক দল ক্ষমতা হারালে নিশ্চিন্তে পাড়ি দেবে ও পারে। দেশকে রসতলে দিয়ে নিজেরা অমরত্ব পান করবে। ভেবে নেবে এই পাপের মৃত্যু নেই। দেশ জ্বলবে জ্বলবে, দেশের সাধারণ মানুষ উপর মহল শুধু মজা নেবে। রাত বাড়ছে, ধীর পায়ে সাবধানে তিথি ড্রয়িং রুম পেরিয়ে যায়। শিশির রুমে আধখোলা দরজা দিয়ে নীরবে ঢুকে তিথি। ঘরে জ্বলছে ড্রিম লাইট। তিথি রুমে প্রবেশ করে মূর্তির মতো দাঁড়ায়।
শিশির ফোন স্ক্রল করছে। চোখের কোণে প্রিয়তমার প্রতিচ্ছবি ধরা দিলে পাশে তাকায় শিশির। আপনা আপনি প্রশস্ত হয় উষ্ঠজোড়া। গলার স্বর নামিয়ে বলে, আকাশের চাঁদ কি আমার ঘরে নেমে এলো? তিথি নীরব থাকে। সারা দুনিয়ায় চঞ্চলভাবে ছুটে বেড়ালেও আজকাল শিশিরের সামনে কথাই বলতে পারে না। শিশির হাতের ইশারায় ডাকে আর ফিসফিসে বলে, আয় তিথি তবুও দাঁড়িয়ে থাকে। শিশির আবারও ডাকে। আয় না। ধীর পায়ে এগিয়ে যায় তিথি। বিছানার পাশে গিয়ে বসে। শিশির তিথির দিকে ঝুঁকে আসে, কানের কাছে কাছে এসে বলে, মিস করেছিলে বুঝি? তিথি গম্ভীর গলায় বলে, আমি শুধু জানতে এসেছি। কি? বিকেলে যে বললে রাতে বলবো। ওসব কিছু না। শোন, তোকে একটা জিনিস দিব, চোখ বন্ধ কর। আমার কিছু লাগবে না, তুমি কি বলবে বলো। আরে চোখ বন্ধ কর তো। এক হাত তিথির চোখে চেপে ধরে শিশির। তারপর বালিশের তলা থেকে একটা বক্স বের করে শিশির। তারপর তিথির হাতে দেয়। তিথি চোখ খুলে। 4 কোণা লাল রঙের বক্স। তিথি একবার শিশিরের দিকে তাকায়, তারপর বলে, কি এটা? খুলে দেখ। তিথি বক্স খুলে। মৃদু আলোতেও চিকচিক করছে সোনালি রঙের কিছু একটা। আঙুলের ডগায় তুলে ধরে তিথি। একটা চেইন, মাঝখানে একটা স্বর্ণের বল। শিশিরের দিকে বিস্মিত চোখে তাকায় তিথি। শিশিরের মুখে হাসির ঝিলিক দিচ্ছে। শিশির বলে, পছন্দ হয়নি? দে, পরিয়ে দে। কোথায় পেলে এসব? কোথায় পেলাম মানে? টাকা জমিয়ে কিনেছি। ভারী মনে হচ্ছে, অনেক দামি মনে হচ্ছে। টাকা কোথায় পেলে? আরে বাবা টাকা দেয় না আমাকে। কিন্তু এটা তো অনেক ভারী। থাম তো, দে পরিয়ে দিই। বলেই হাত থেকে নেয় চেইন। তারপর হাত বাড়িয়ে গলায় পুরে দেয়। তিথি বারণ করে, মামি দেখবে, অনেক কথা শোনাবে, মারবে, প্লিজ। যদি বলে কিছু, বলবি শিশির দিয়েছে, বাকিটা আমি সামলাবো। তুমি খুব বাড়াবাড়ি করছো। তুই কি চাস সারা জীবন এভাবে থাকি আর আমার বউকে অন্যের সাথে বিয়ে দিয়ে দিক? তিথি চুপ করে থাকে, আনমনা হয়ে ভাবে, আচ্ছা তাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কি? এরপর কি হবে? শিশির তিথির মুখের দিকে তাকায়, তারপর বলে, এত চিন্তার কিছু নেই, আমি আছি তো। তুমি কি জানো মামি কেন আমাকে পছন্দ করে না? তোমার নানুর বাসায় কেউ পছন্দ করে না। আমার ছোট কেউ এই বাসায় আসে না কেন? এই প্রশ্নগুলো খুব ভাবায়, এই উত্তর খুঁজে পাই না। আমিও তেমন কিছু জানি না, তবে একটু একটু জানি। আমার একটা ফুপি ছিল, আমার ফুপিকে আমার মা বোনের মতো ভালোবাসতো। যেখানে যেত নিয়ে যেত, যা চাইতো দিত। বাবা ফুপিকে কোথাও যেতে দিতে না চাইলে মা ব্যবস্থা করে দিত। একটা সময়ে নাকি ফুপি অসুস্থ হয়ে যায়, ডক্টর টেস্ট করে জানান ফুপি প্রেগনেন্ট। বাবা মাকে দোষারোপ করেন, কারণ মা বেশি ফ্রিডম দিয়েছেন বলে এই অবস্থা। পরবর্তীতে শুনতে শুনতে জানা যায় আমার মামা মানে আমার মায়ের ভাই এর সাথে ফুপির রিলেশন ছিল। বাসার সবাই তখন মাকে দোষারোপ করে। আমার অল্প বয়স, আমার ফুপিরও খুব অল্প বয়স, তাই নানু বাসায় থেকে মানতে চায় না। পরবর্তীকালে মা খুব কষ্টে ম্যানেজ করেন। নানু শর্ত দেয় ইসলামিকভাবে দুই পরিবারের মিলে বিয়ে দেওয়ার পর মামা তাদের বাসায় থাকবে। ফুপি আমাদের বাসায় দেন, মামা স্টবল হয়ে ফুপিকে নিয়ে যাবেন। যেমন কথা তেমন বাচ্চাটা হয়। বছর 3 পর মামার জব হয়, তিনি জানান ফুপিকে নিয়ে যাবেন। ডেট ফিক্সড হয়, দুই পক্ষের রিলেটিভসদের জানানো হয়, ইনভিটেশন করাও হয়। যেহেতু জীবনের ভুলের কারণে বিয়েটা সেভাবে হয়নি, তিনি চান আনন্দ অনুষ্ঠান করে বউ বাচ্চা নিয়ে যেতে। বিয়ের দিন তারিখ ঠিক হয়, কিন্তু অঘটন ঘটে সেদিন রাতে। ওই দিন রাতে পুপিকে খুঁজে পাওয়া যায় না। পুরো শহর, আত্মীয় স্বজনের বাসা খোঁজ খবর নিয়েও পাওয়া যায় না। একে একে সবাই জানে বিষয়টা, থানায় জানানো হয়। এক পর্যায়ে জানা যায় পুপি তার কলেজের একটা ছেলের সাথে পালিয়েছে। মামার বউ পালিয়ে গেছে, ছি রটে যায়। মামা মুখ দেখাতে পারে না, গা ঢাকা দেয়। সেই যে বেরিয়েছিল, এরপর আর ফিরেনি। কিন্তু তোমার ফুপি কেন এমন করলো? জানি না।
বাচ্চাও তো হয়েছিল, তাহলে? পৃথিবীতে কিছু প্রশ্নের উত্তর হয় না, ছেড়ে যাওয়ার জন্য কারণ লাগে না তিথি। তারপর কি হলো? তারপর মামা আর ফেরেননি, 1 বছরের মাথায় বিদেশ চলে গেছে। তোমার ফুপি? আচ্ছা, ওই বাচ্চাটা? বলেই শিশিরের দিকে তাকায় তিথি, তারপর বলে, বাচ্চাটাই আমি? এইটুকু বলে থ হয়ে যায় তিথি। শিশিরের চোখের ভাষা পড়ে নিয়ে স্তব্ধ হয়ে যায়। সমুদ্রের ঢেউয়ের মতো উথাল পাতাল শুরু হয়। শক্ত তিথি নিজেকে আর সামলাতে পারে না, চোখে জল উপচে ওঠে। অদূর থেকে ছোড়া ঢিল যেন মাথায় এসে লাগে। বুকের মধ্যে শুরু হয় তাণ্ডব, ভারী হতে থাকে বুক। এসব সে জানতো না। তার মায়ের জন্য মামির ভাইয়ের জীবন নষ্ট, নষ্ট মামির বিশ্বাস। তারপর সে নিজে বোঝা, তারপর লুকিয়ে মামির ছেলেকেই বিয়ে করে বসে আছে। ভাবতেই কলিজা শুকে আসে তিথির। ভবিষ্যৎ যেন কালো মেঘের চেয়েও আধার হয়ে ঘনিয়ে আসছে তার দিকে। দু চোখের জল টুপটুপ করে পড়ে। শিশির হাত বাড়ায় চোখের জল মুছতে, তিথি হাত সরিয়ে দেয়। বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ে তিথি। এত বড় সত্য তুমি কেন আগে বললে না? বলে উঠে দাঁড়াতে চায় তিথি। শিশির হাত টেনে ধরে বিছানায় বসায়, তারপর বলে, আগে বললে কি আর এখন বললে কি? কাঁদছিস কেন এভাবে? সব জেনেও এমন অপরাধ করালে আমাকে? মা তোকে ভালোবাসে না তা নয়, ওই সময়ের পর থেকে তোকে শাসন করে। এমনকি আমাদেরও। মা কঠিন হয়ে গেছে। তোর মাকে অনেক ভালোবেসে অনেক স্বাধীনতা দিয়ে পেয়েছে। কি পেয়েছে? দুঃখ আর কষ্ট। তাই একটু চেঞ্জ হয়ে গেছে। মানুষ এমনই কষ্ট পেলে নিজেকে পরিবর্তন করে। তিথি কাঁদে। এই প্রথমবার তিথি কান্নার আওয়াজ হয়। তার কান্নার ভাষা ছিল নীরব শান্ত, কিন্তু আজ সত্যি সে সহ্য করতে পারছে না। পৃথিবীতে এমন মাও হয় যে নিজের সন্তানকে ফেলে রেখে যেতে পারে। সেই সাথে আরেকটা চিন্তা, তিথির শরীরের শক্তি শুষে নিচ্ছে। মামি তাকে যে বিশ্বাসে খাওয়ালো, পড়ালো, বড় করালো, এখন যদি জানে এত বড় সত্যি, সে বাঁচবে তো? একদিকে ভালোবাসা, অন্যদিকে বিশ্বাস লঙ্ঘন। কি আছে কপালে তার? তিথি বুক কাঁপে, শরীর অসাড় হয়ে আসে। শিশির চিন্তায় পড়ে যায়। এইটুকু শুনে তিথি এমন ভেঙে পড়বে সে জানতো না। শিশির এগিয়ে বসে, তিথির হাত নিজের হাতের মুঠোয় নেয়। তিথি ছাড়িয়ে দেয়। কিছু সহ্য হচ্ছে না তার। কান্না করতে করতে বলে, কেন করলে এমন সব জেনেও? সারা জীবনের জন্য মামির কাছে অপরাধী করে দিলে আমাকে। কেন? মামির মন ভেঙে যাবে। উফ, আমি আর সহ্য করতে পারছি না। শিশির জোর করে হাতের মুঠোয় তিথির হাত নেয়, তারপর আশ্বাস দিয়ে বলে, আরে পাগলি, সবাই এক নাকি? তুই দেখিয়ে দিবি পৃথিবীর সব মেয়ে বিশ্বাসঘাতক নয়। না, তা হয় না। কেন করলে তুমি? আমি এত বড় অপরাধ করলাম? কোনো অপরাধ করিসনি। আমি ভালোবেসেছি। আমি চেয়েছি তোকে। সবার সামনে বলার সাহস আমার আছে। না, তা হয় না। তোমরা বলেছিলে আমার মা মরে গেছে, কিন্তু এখন তো দেখছি আমি অবৈধ বাচ্চা। বলেই কান্না শুরু করে তিথি। চোখের জল ভিজছে গলা, ভিজছে বুক, আর ভেতরটা জ্বলছে তপ্ত আগুনে। শিশির খুব স্বাভাবিকভাবেই কথাটা বলেছিল, কিন্তু তিথির রিয়াকশন এমন হবে কল্পনাও করেনি। শিশির তিথির হাত টেনে আবার নিজের বুকের উপর রাখে, তারপর বলে, এভাবে কাঁদিস না, আমার খুব কষ্ট হচ্ছে। আর তুই কি বলছিস উল্টাপাল্টা? তুই অবৈধ কেন হবি? তিথি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, তাও তাকে দিই কিছুতেই মানতে পারছে না সে। তিথি নিজের হাত ছাড়িয়ে নেয়, তারপর উঠে দাঁড়ায়। শিশির আবার পেছন থেকে টেনে ধরে। তিথি ছাড়িয়ে নেয় নিজেকে, তারপর বলে, একটা অপবিত্র অবৈধ মানুষকে কেন বিয়ে করলে? বলে আবারও কান্না শুরু করে তিথি। চোখের লাল শিরা ফুলে ফুলে উঠে। এমনটা হবে জানলে শিশির কিছুতে এসব বলতো না। হাত দিয়ে চোখ মুছে দেয় শিশির। তিথি ডুকরে কেঁদে উঠে আবার ভেজা গলায় অস্পষ্ট স্বরে আবারও বলে, আমি অপবিত্র, অবৈধ। বলে কেঁদে ফেলে। শিশির তিথিকে দু হাতের বাঁধনে শক্ত আলিঙ্গনে জড়িয়ে নেয় নিজের বুকের সাথে। পৃথিবীর সমস্ত বাতাস টেনে নেয় শিশির।
সর্বশক্তি দিয়ে মিশে নেয় তিথিকে নিজের সাথে। কিছুক্ষণ দম বন্ধ করে থাকে দুজন, তারপর হালকা করে হাতে বাঁধন, তারপর ফুস করে শ্বাস শিশির। তিথির পিঠে হাত বোলায়, তারপর ঘন চুলের উপর চুমু খেয়ে বলে, বাচ্চা কখনো অবৈধ হয় পাগলি? বাচ্চা তো নিষ্পাপ হয়। আর মামা আর ফুপি বিয়ে করেছিল প্রথমে, যদিও প্রুফ ছিল না, তাই হয়তো প্রুফ করতে পারেনি, পরেও সবাইকে জানিয়ে বিয়ে করে দিয়েছিল। তিথি দম নেয়, আদরে বুকে মুখ লুকিয়ে বলে, তুমি কেন চড়ালে আমাকে নিজের সাথে? সে একই ঘটনা কেন ঘটালে? মামি কখনো মেনে নিবে না। তোর মামি স্কুল কলেজে সব জায়গায় বলে আসতো তোর মামি তো বাবা বিদেশে, তোর দিকে আঙ্গুল তুলবে বলে আমাদের নিয়ে অন্য শহরে চলে এসেছে। তোকে ভালোবাসিনি ঠিক আছে, কিন্তু কাউকে আঙ্গুলও তুলতে দেয়নি। এটাই তো কষ্ট আমার। ওই মহিলার মতো আমিও বিশ্বাসঘাতকতা করলাম মামির সাথে। একটুও না। আমাকে আগলে রেখে তুই প্রুভ করবি সবাই এক না। আমি কালকে বাবাকে বলবো তোর কথা, ভয় পাস না। কথা দিচ্ছি, মেনে নেওয়া না অবধি তোকে প্রকাশ্যে আমার করে নেওয়ার যুদ্ধ চালিয়ে যাব। মামি মানবে না, সব হারিয়ে আমি নিঃস্ব। তোমাকে ভালোবেসে আমিও তোমাকে হারিয়ে ফেলবো। আমি শেষ হয়ে যাব। আমার খুব ভয় করছে। এই তো আমি শোনা, তোমাকে আমি সারা জীবন এভাবেই আগলে রাখবো। নতুন জায়গায় নিজেকে আবিষ্কার করে জাবির ইরফাত। মাঝখানের সময়গুলো ঘুমের মধ্যেই চলে গেছে, তবে যে রুমে ছিল এখন সে রুমে নেই। এত নিখুঁত পরিকল্পনায় তাদের নিয়ে আসা হয়েছে। কোথায় আছে তারা? আর সিনথিয়া, সব ঠিক আছে তো? জাহাজে হাত পা খোলা অবস্থায় থাকলেও হাত পা বাঁধা অবস্থায় আছে এখন। তার মানে এটা অন্য জায়গা, যেখান থেকে পালানো যেতেই পারে। আর এই ভয়ে তাদের বেঁধে রাখা হয়েছে, তবে মুখ বাঁধা নেই। জাবির দিকে তাকায় ইরফাত। রুমের দুদিকে দুটো চেয়ারে বাঁধা দুজন। জাবিরের চোখ বন্ধ। ইরফাত গলা উঁচিয়ে ডাকে, জাবির, জাবির। জাবির চোখ খুলে মিটিমিটি চোখ নাড়ায়। ইরফাত বলে, আর ইউ ওকে? জাবির চোখের ইশারায় আশ্বস্ত করে, চোখ এদিক সেদিক ঘুরে বলে, অন্য জায়গা। ইরফাত মাথা নাড়ায়, তারপর বলে, কাল রাতে ক্লোরোফর্ম দেয়া ছিল রুম স্প্রের সাথে। আমাদের অন্য প্লেসে ট্রান্সফার করা হয়েছে। জাবির বলে, বাকিরা কোথায়? সিনথিয়া ইবনা ঠিক আছে তো? জানি না। জাবির সাথে সাথেই গলা ছেড়ে ডাকে। এই মুহূর্তে কাউকে দরকার, অন্তত সিনথিয়ার খোঁজ নেওয়ার জন্য। ইরফাতের চোখ মুখ বলছে সে চিন্তিত। একসাথে কাজ করছে তারা অনেক কাল, তাই জাবির ভালো করেই জানে ইরফাতের প্রকাশ করতে পারে না, অনেক কিছু শেয়ার করতে পারে না। অনেকটা সময় ধরে ডাকে জাবির। অনেকটা সময় পর দরজা খোলার আওয়াজ আসে। দরজা খুলে রাফি দরজায় দাঁড়িয়ে উঁচু স্বরে বলে, কি দরকার? রাফসানরে ডাক। ভাই ঘুমাই। এসপির অর্ডার, যা বলছি কর। এক কথা বারবার বলবো নাকি? জাবির দাঁতে দাঁত পিষে বলে, হাতের বাঁধন খুলে দিয়ে কথাটা রিপিট কর। দেখ একটা দাঁত থাকে নাকি, আর না হলে যা বলছি কর। একটু পর রাফসানও আসে। দরজার বাইরে চোখ বোলায় ইরফাত। জাহাজে নেই তারা, এটা অন্য জায়গা। জাবির জিজ্ঞেস করে, সিনথিয়া ইবনা কোথায়? রাফসান বলে, আছে জায়গায় মতোই, সেফ। মুখের কথায় বিশ্বাস করি না, নিয়ে আসুন। বললেই হলো? ঠিক আছে, বলেছি ব্যাস। মনের বাক্যে হিংস করে তুলেছেন। এই মেয়ের জন্য এসপিকে তুলে এনেছেন। সে সেফ আছে কিনা জানা দরকার। বললাম তো সেফ আছে। জাবির চেয়ারে বসে ছুটে করে, তারপর বলে, একবার যদি ছুটতে পারি তাহলে মরণ আছে বলে দিলাম। সবগুলোকে এনকাউন্টার করব। ইরফাত নীরব। ভেতরে কি চলছে কেউ জানে না। সে প্রথম রাত থেকে এখন অব্দি নীরব। গুমট ধরা মেঘের মতো কখন যে গর্জন দিয়ে উঠবে সে জানে। জাবির বলে, ভালো চাস সিনথিয়া ইবনাকে নিয়ে আয়, ব্যাস। না হলে টিকতে পারবি না। বাঘ যদি খাঁচার বাইরে যায় ছিন্ন ভিন্ন করে দিবে, মনে রাখিস। দুজন যেন কথা শুনেও শুনতে পায় না। সময় পেরিয়ে যায়, কেউ আসে না। জাবির বলে, স্যার কিছু একটা করতেই হবে। আমি তো ওই দিনের অপেক্ষা করছিলাম। মানে প্রতিপক্ষকে নিঃশেষ করতে তার দোরগোড়ায় পৌঁছে গোড়া সহ উপড়ে ফেলতে হয়। স্যার একটা প্ল্যান আছে মাথায়।
বলে ফেলুন। আপনি তো বললেন ওরা আমাদের মাইন্ড ডাইভার্ট করে কোনো ক্রাইম করতে চাচ্ছে। এই মুহূর্তে প্রতিপক্ষ দলের মধ্যে দ্বন্দ্ব চলছে, এটাকেই কাজে লাগাতে চাই। সিনথিয়াকে বিয়েতে রাজি হতে বলুন, রাফিকে ব্যস্ত রাখতে বলুন। এদিকে তাদের মাইন্ড ডাইভার্ট থাকলে আমাদের সাইডটা চিন্তা করতে পারবে না। এই সময় বাকি খেলাটা ইজিলি শেষ করবেন। সকাল সকাল ঘুম থেকে উঠে শিশির রান্নাঘরে কাজ করছে তার মা মার্জিয়া বেগম, পাশে রুটি বেলছে তিথি। সংসারের সব কাজই তার শেখা আছে, পাশাপাশি পড়াশোনাও ঠিক রাখে মেয়েটা। শিশির রান্নাঘরে ঢুকে গলা খাঁকড়ে দেয়, ফিরে তাকায় তিথি। রাতে বলা কথাগুলো মনে পড়ে, শিশিরকে সব বলে দিতে এলো। মুখের মধ্য ভয়টা মাথা চাড়া দিয়ে ওঠে। সব শান্তির অবসান ঘটার সময় বুঝে চলেই এলো। মার্জিয়া বেগম ফিরে তাকান, রোজে বলেন, কিছু বলবি? তিথির হাত চলে না। সত্যি সত্যি শিশির সবটা বলতে এলো। মামি শুনে জ্ঞান হারাবে নিশ্চিত। ভাবতে ঝিম ধরে আসছে মাথা। রুটি বেলা আর হচ্ছে না। মামি তাড়া দেয়। কি রে, এত সময় লাগে কেন? তিথি হাতের জোর বাড়ায়, রুটি হয় মানচিত্র। শিশির খেয়াল করে, তারপর বলে, তিথি বাইরে যা তো। তিথি শিশিরের দিকে তাকায়। মার্জিয়া বেগম রুটি উল্টে পাল্টে দিচ্ছেন। তিথি একবার শিশির একবার মামির দিকে তাকায়। মার্জিয়া বেগম বলেন, ও থাকলে কি সমস্যা? সব ওর সামনে বলা যায় না। মামি চোখের ইশারা দেয়। বাধ্য মেয়ের মতো বেরিয়ে যায় তিথি। শিশিরের সামনে কয়েক সেকেন্ডের জন্য থামে, চোখের ইশারায় যেন বলে, প্লিজ বলো না, কিচ্ছু বলো না। শিশির মিটিমিটি হাসে। তিথি আর দাঁড়ায় না, সোজা চলে যায়। শিশির ভেতরে আসে, দাঁড়িয়ে থাকা মায়ের পাশে। মার্জিয়া বেগমের শক্ত গলা। দাঁড়িয়ে থাকতে আইসস? শিশির দম নেয়। মায়ের যে অবস্থা বলার পরে গরম খুন্তি না তার পিঠে চেপে ধরে। মার্জিয়া বেগম পেছনে ফেরে, মুখে বিরক্তি। বলিস না কেন? এভাবে কথা বললে কিছু বলা যায়? কেন, তোদের কি খেয়ে ফেলবো? না আরে বল। মানে আমি কাল একটু ঘুরতে যাব। পেছন ফিরে মার্জিয়া বেগম ছেলের চোখ মুখ দেখে বোঝার চেষ্টা করে, তারপর বলে, তোর কেন ঠেকা আছে আমার অনুমতি নেওয়ার? তুই চলিস তোর মন মর্জি। এই দোকানে বসিস, ওই কয়েকদিন লাপাত্তা, এই আসিস এই নাই। তুই আমার পারমিশন নিতে আসলি বাপরে? মা শুনছি তো, বল। আমি আসলে বিয়ে করবি? বাকি কথা আর বের হয় না, চুপচাপ দাঁড়ায় শিশির। মার্জিয়া বেগম বলেন, বিয়ের কথা তো কতকালই বললাম, কখন হাল ছেড়ে দিয়েছি। তুই তোর মতো চলিস। কত করে বললাম অনার্সটা শেষ হলো, মাস্টার্সটা কর, না কিছুতেই করলি না। বাবার দোকানে বসলি, মাঝে মধ্যে থাকিস আবার নাই হয়ে যাস, মানে বিন্দাস। আবার কি মনে হলো এত বছর পর গ্যাপ দিয়ে মাস্টার্সে ভর্তি হলি, তাও আবার এমপি মন্ত্রীদের ছেলেদের সাথে? বুঝি না তোর মতিগতি। বিয়ের কথা বললে তো বলিস মাস্টার্স কমপ্লিট হোক। আমরা তো বিয়ের কথা বলেছি, তুই করিসনি বিয়ে। আরে বিয়ে তো মেন্টালি প্রিপেয়ারের ব্যাপার না। জব নেতা হলে তো বিজনেস তো করছি মা, জবে কি এত ফ্রিডম আছে? তোর সাথে আমি পারবো না। তোদের সব কয়টার সাথে তো চিল্লাচিল্লিও আর ভালো লাগে না। যা খুশি কর। মা বলে ফেল। নিজের পছন্দ থাকলে কি তুমি খুব বেশি কষ্ট পাবে? বলে চোখ বন্ধ করে শিশিরের। কি যে আছে কপালে, সারা দিনের চিৎকার চেঁচামেচিতে না আজ বাসায় থাকা কষ্ট হয়ে যায়। মার্জিয়া বেগম খানিকটা অবাক হয়, ছেলে তাকে এতটাও মানে, মায়ের দিকটাও ভাবে। ছেলের দিকে এগিয়ে আসে মার্জিয়া বেগম, তারপর বলে, বিয়ে তাকেই করা উচিত যাকে অনুভব করা যায়। তবে দেখিস মানুষটা যেন ভুল না হয়। জীবন সঙ্গী ভালো হলে কেবল দুনিয়াতেই জান্নাত খুঁজে পাওয়া যায়। সংসার তো আমি করব না, সারা জীবন আমি থাকবো না। মায়ের এমন উত্তরে নিজে অবাক হয় শিশির। তার মা এতটাও বুঝে? কই, এতদিনও তো মাকে বুঝতে পারল না সে। চোখ খুলে তাকায় শিশির, বুকের উচ্ছ্বাস যেন উপচে পড়ে গলার স্বরে। সত্যি?
বড় একটা রুম। রুমের এক পাশে বিছানা পাতা, অপর পাশে আছে একটা মেঝে পর্যন্ত থাই গ্লাস। তবে তাতে পর্দা টানা, তাই বোঝা যাচ্ছে না ঠিক তারা কোথায় আছে, কয়টা বাজে। জাবের বলে, কত সময় পেরিয়ে যাচ্ছে, প্ল্যানটা কি কাজে লাগানোর সময় এলো? ওয়েট ওয়েট, ওয়েট না স্যার, আমার 2 কোয়ার্টার শার্টের সাথে একটা চাবের রিং লাগানো আছে, তার সাথে একটা ছোট্ট গিটার আছে। ওরা সব চেক করলেও এটা খুলে নেয়নি। সো হোয়াট? স্যার এটাই লাইটার। জি দ্যাটস গ্রেট জাবির। স্যার, আমাদের বাইরে যাওয়া জরুরি। ফার্স্ট অফ অল সিনথিয়া ইমনা ঠিক আছে কিনা, সেকেন্ড আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছেছি কিনা দেখা দরকার। ইরফাত চুপচাপ থাকে, কিছুক্ষণ ভেবে চিনতে বলে, ওকে কাম। চেয়ার মেঝেতে স্লিপ করার ট্রাই করুন, অথবা চেয়ার শূন্য তুলে সামনের দিকে আসুন। ইয়াস ইয়স স্যার। জাবির মেঝেতে পা রাখে। প্রথমে চেয়ার মেঝেতে ঘেঁষে ঘেঁষে ইরফাতের দিকে আগায়। ইরফাতও জাবিরের দিকে যায়। তারপর পায়ে ভর করে ধীরে ধীরে ইরফাদের পেছনের দিকে যায় জাবির। চেয়ার টানতে টানতে ইরফাদের হাতের পেছনে পৌঁছে যায় জাবির। তারপর বলে, স্যার হাত বাড়ান। ইরফাত বাধা হাত দিয়ে লাইটার খোঁজে, তবে উপরে লুঙ্গি পরা, তাই লাইটার খুঁজে পায় না ইরফাত। জাবির বলে, টানুন, খুলে গেলেই কোমরের পাশেই আছে। লুঙ্গি টেনে সরিয়ে লাইটার হাতের নাগালে পায় ইরফাত। জাবির তাকিয়ে থাকে, তারপর বলে, স্যার টান দিয়ে ছেড়ে ফেলুন। ইরফাত শক্ত করে ধরে টান দেয়। ছোট শিকলটা ছিঁড়ে যায়। পিছু ফিরে দেখার চেষ্টা করে ইরফাত, কিন্তু চোখ সেই অবধি পৌঁছায় না। জাবির বলে, লাইটার আমার হাতে দিন। কেন? আমি নিজের হাতের বাঁধন আগে খুলেই নি, তারপর আপনার হাত সেফলি খোলা যাবে। হাত পুড়বে আপনার জাবির। আমার চেয়ে আপনার সুস্থ থাকাটা জরুরি। আমি চাইলেই সবাইকে মুক্ত করতে পারবো না। এত বুদ্ধি আর গায়ের জোর কোনোটাই আমার নেই। জাবির আবারও উল্টো দিকে ঘুরে ইরফাদের হাত থেকে লাইটার নিতে চায় জাবির। ইরফাত দেয় না। ইরফাত আদেশের গলায় বলে, আমি জ্বালাচ্ছি, আপনি হাত পিছনে সরিয়ে রাখুন, সাইডে আনুন, তাপ লাগলে হাত সরিয়ে নেবেন। ওকে? ওকে স্যার। ইরফাত লাইটার অন করে। জাবির পেছন ঘুরে লাইটার দেখার ট্রাই করে, তারপর পাশ ফিরে একবার লাইটার দেখে, তার উপর মোটা দড়ির সাইডটা রাখে। ধীরে ধীরে জ্বলে ওঠে আগুন। হাতের উল্টো পিঠে তাপ লাগে, তবে দড়ি পুরো অব্দি জ্বলতে হবে তাকে। ইরফাত পাশ থেকে জিজ্ঞেস করে, আর ইউ ওকে? আমাকে স্যার সব। মোটা দড়ি পড়তে থাকে হাত। নীরবে সহ্য করে জাবির, আর বল প্রয়োগ করে দড়ির উপর। দড়ির অর্ধভাগ পড়লেই যেন বাকিটা ছেড়ে ফেলা যায়। এর মধ্যেও কয়েকবার জিজ্ঞেস করে ইরফাত ঠিক আছে কিনা। জাবির বলে, ঠিক আছে। অতঃপর হাতের বাঁধন খুলে জাবির নিজের পা শরীরের বাঁধন মুক্ত করে। তারপর ধীরে ধীরে খুলে দেয় ইরফাদের বাঁধন। উঠে দাঁড়ায় দুজন। ঠিক তখনই বাইরে মেঝেতে পায়ের শব্দ শোনা যায়। কেউ আসছে। দুজন দুজনের দিকে তাকায়। 2 বক্স খাবার, 2টো পানির বোতল, হাতে চাবি। রাফসানের অর্ডার। খাবার পানি ভেতরে দিয়ে কিছুক্ষণের জন্য হাত খুলে দিবে। খাওয়া শেষ হলে দরজা বন্ধ করে বাইরে আসবে। বাকি কাজ খাবারই করবে। সারা রাত ঘুমিয়ে কাটবে তাদের। কথা অনুযায়ী কাজ। দরজা খুলে দানবীয় শরীরের লোকটা। দেখতে বিশালাকার, ফরেনার মনে হচ্ছে। লোকটি ভেতরে প্রবেশ করে। সব আগের মতোই ঠিকঠাক। জাবির বসে আছে চেয়ারে, ইরফাত বসে আছে চোখ বন্ধ করে। দুজনের হাত পেছনে বাঁধা, পায়ের উপর দড়ি, তবে শরীরের বাঁধন নেই। লোকটি ভেতরে ঢুকতে ঢুকতে চিন্তা করে, আগেও কি এভাবে বাঁধা ছিল? সাথে ভেতরে প্রবেশ করে দরজায় লক দেয়। চাবি পকেটে ঢুকাতে পেছন থেকে শক্ত হাতে মুখ চেপে ধরে ইরফাত। জাবির কেড়ে নেয় চাবি। লোকটাকে টেনে হিঁচড়ে বসায় চেয়ারে। মুখের মধ্যে ঢুকে দেয় বালিশের কভার। হাত পা বাঁধে। তারপর লাইট বন্ধ করে দেয়। সময় খুব অল্প, আবারও ফিরতে হবে তাদের। প্ল্যান সাজাতে হবে সেভাবেই। ইরফাত আর জাবির বের হয়। খুব সাবধানে পা ফেলে পরপর 2টো রুমে কান পেতে থাকে। কোনো সারা শব্দ নেই। কোথায় তারা? সিনথিয়া বা কোথায়? আন্দাজে কি তাকে খুঁজে বের করা সম্ভব? একে একে কয়েকটা রুমে কান পাতে। কর্নারের রুম থেকে ভেসে আসছে চিৎকার, চেঁচামেচি। জাবির ইরফাত সেদিকে পা ফেলে সাবধানে, যেন কেউ না দেখে। শূন্য হাত। এই মুহূর্তে ধরা পড়াই যাবে না। শুনতে পায় সিনথিয়ার গলা। আমি কোনোভাবেই ওকে বিয়ে করব না। পাগল হলে নাকি?
ও একজনের বর। বিয়ে আমি স্বেচ্ছায় করিনি সিনথিয়া। এক কথা বারবার কেন বলতে হবে? আর ইউ ম্যাড? বিয়ে তো বিয়েই। তুমি বাচ্চা মানুষ, এত বুঝবে না। আমার কথা রাফসান ভাইয়ের সাথে। রাফসানের রক্তচক্ষু রাফিকে থামাতে পারছে না। দল বল নিয়ে যখন তখন সিনথিয়া রুমে ঢুকে পড়ছে। সে রীতিমতো ফোর্স করে যাচ্ছে বিয়ের জন্য। রাফসান রাজি হচ্ছে না। তার শ্বাসের গতি আর রক্তচক্ষু শুধু বলে দিচ্ছে যা হয়ে যাক হবে, তবু বিয়ে দিবে না। রাফি বলে আবারও। কি চান তাই বলুন। রাফসান চোখ তুলে তাকায়, ক্রুদ্ধ গলায় বলে, এক কথা আমি বারবার বলবো না। নাকে কি করে হ্যাঁতে কনভার্ট করতে হয় তা আমি জানি। বিছানায় সিনথিয়ার পাশে বসা রাফসান খ্যাপাতে হয়ে যায়। হুড়মুড়ে উঠে আসে রাফসান, শার্টের কলার চেপে ধরে, তারপর হুঙ্কার দিয়ে বলে, তুই কি করে বের হস দেখে নেব। দুজনের বেঁধে যায় সামনাসামনি যুদ্ধ। রাফিও রাফসানের কলার চেপে ধরে, দুজনের চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসবে। রাফসান রাফির কলার ছেড়ে ধাক্কা দেয়, পিছিয়ে যায় রাফি। নিজেকে সামলে নিয়ে ছুটে আসে আবারও। রাফির সাথে লেগে যায় দ্বন্দ্ব। রাফসান রাফির চোয়ালে ঘুষে দেয়, রাফি উল্টো রাফসানের প্যাটে বুকে ঘুষে দেয়। আর রাফির সাথে থাকা আরও দুজন এগিয়ে আসে। দল ভারী রাফির। হাত মুষ্টি করে রাফসানের চোয়াল বরাবর ধরতে সিনথিয়া উঠে যায়। তখন দু হাত মুষ্টিবদ্ধ করে দিয়ে এগিয়ে আসে। রাফি এক হাতে থামানোর চেষ্টা করে, কিন্তু সিনথিয়া এলো পাথারি ঘুষে দেয়। রাফি নিজের চোখ মুখ বাঁচাতে চোখ মুখ ঢেকে ফেলে। বাকিরা এগিয়ে আসলে রাফি বাধা দেয়, তারপর বলে, ভালোবাসি বলেই আঘাত করতে পারি না। ভালোবাসা মানে শুধু আমাকেই ভালোবাসা। বড় ভাই আমার সে, তুই তাকে টাচ করিস, তোকে করব বিয়ে, অমানুষ জানোয়ার, গেট লস্ট। রাফি পিছিয়ে যায়, রাফসানের দিকে আঙুল তোলে, তারপর ওয়ার্নিং দেয়, ফাইনালের আগের দিন পর্যন্ত টাইম। সিনথিয়া আমার, নয়তো অ্যাপস অটোমেটিক ডিসেবল হয়ে যাবে। আমাকে যতই ধরে বেঁধে রাখিস সে সিস্টেম আমার করাই আছে। রাফসান রক্তচক্ষুতে তাকায় আবার। তুই যা করার করিস। সিনথিয়া রাফসানের দিকে তাকে বলে, কি বলেছো? রাফির ফোন বেজে ওঠে, তারপর রাফসানের দিকে তাকে বলে, বস ফোন দিয়েছে, কথা বলুন। রাফির ফোন ফিরে দেয়, নিজের ফোন বের করে ধরে রাফসান, তারপর বলে, জি বলুন। কি শুনছি তীরের কাছে এসে তরি ডুবাতে চাইছো? তোরিতে কি আমার বোন বেশি হয়ে গেছে? তাকে ফেলে দিয়ে এখন সবাইকে বাঁচাবো? তুমি তো দেখছি জ্ঞান বুদ্ধি হারিয়ে বসে আছো। এমন তো ছিলে না। আই নো সিচুয়েশন হ্যান্ডেল করার তীক্ষ্ণ বুদ্ধি তোমার আছে। তাই বলে? মন দিয়ে কথা শোন। সিনথিয়া রাফসানের দিকে তাকায়। কি এমন জিনিস যার বিনিময়ে রাফি তাকে চায়? রাফসান মেঝেতে হাঁটছে। রাফি রাফসানের মুখের দিকে তাকিয়ে আছে। ফোন রাখে রাফসান। হঠাৎ করেই পাল্টে যায় সব। রাফসান সিনথিয়ার দিকে তাকিয়ে বলে, আমার কিছু করার নেই আর। বিয়ের জন্য নিজেকে প্রিপেয়ার করে নি। মানে? রাফি দুষ্টু হাসি হাসে। অজানা ভয়ে শরীর শিউরে ওঠে সিনথিয়ার। এতগুলো শয়তানের ভিড়ে সে নিজেকে কি করে বাঁচাবে? শেষ পর্যন্ত তার নিজের ভাই এমন করলো। মুখ ভারী হয়, চোখ ফেটে যেন পানি টলমল করে ওঠে। ওদিকে রাফসান রাফির দিকে তাকায়, তারপর বলে, এমন বের বিয়ের আগে একটা কথাও বলবি না, যা। বলেই বাইরের দিকে পা বাড়ায়। বাকিরাও পেছন ফিরে বাইরের দিকে পা বাড়ায়। তার শব্দ বুঝে ইরফাত আর জাবির পিছিয়ে আসে। রাফসান সিনথিয়াকে বলে, বস এখানে, আমি খাবার নিয়ে আসছি। সিনথিয়া কেঁদে ফেলে, তারপর ডাকে, ভাইয়া। আসছি বলছি তো। রাফসান দরজায় পেছন থেকে লাগিয়ে যায়, লক দেয় না। সিনথিয়া চাইলেও বের হতে পারবে না। সিনথিয়ার ভেতরে সৃষ্ট দাবানলে পড়তে থাকে শরীর। শরীরের শক্তি আর মনের বল ঝরঝরে বালির মতো ঝরে পড়ে। এইভাবে কতদিন লড়বে সে? কয়েকদিনে শত চেষ্টাতেও সে রুম থেকে বের হতে পারেনি। এইখানে সব সময় জান যেন গলায় ঠেকে থাকে, হাঁসফাঁস করতে থাকে। কখন যেন প্রাণটা বেরিয়ে যায়। নিজেকে কতক্ষণ একা সেভ করা যাবে? এত 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 সমস্যা কেন তার জীবনে? জীবনকে একটু সহজ হতে পারতো না? বাইরে থেকে শক্ত খোলস পড়ে থাকলেও ভেতরটা তো দুর্বল, ভীষণ দুর্বল। একটা সাধারণ মেয়ে কখনো এত প্রতিপক্ষের সাথে ফাইট করে টিকে থাকতে পারে?
কখন যেন হেরে যায় সে। ইরফাত কোথায়? ঠিক আছে তো? এই একটা কথা মনে হলে বুকটা ভার হয়ে আসে, দম ফুরিয়ে যেতে চায়, নিঃশ্বাসে যেন আর প্রশান্তি নেই। অশান্ত হৃদয়, অশান্ত মন, ডুকরে কেঁদে ওঠে সিনথিয়া। মিনিট 5 পর জাবির আর ইরফাত আবারও সিনথিয়ার দরজার দিকে আসে। দরজা বাড়ি থেকে ছিটকানি টানা। জাবির আলতু হাতে দরজা খুলে, তারপর ইরফাতকে ইশারা করে আর বলে, আপনি যান স্যার। ইরফাত চোখের ইশারায় বলে। চলুন। জাবির ফিসফিসিয়ে বলে, পাহারা না দিলে দুজনেই ধরা পড়তে পারি। আপনি যান স্যার, প্যান বুঝিয়ে দিয়ে আসুন। ইরফাত ধীর গলায় সম্মতি দেয়। বাবারা ইরফাত। জাবির আরেকবার ডাকে, স্যার, ইউ আর নট মাই ফ্রেন্ড, বাট ইউ আর অলওয়েজ ফ্রেন্ডলি উইথ মি। কর্নার থেকে বলছি, সঠিক ভালোবাসা আর সঠিক মানুষ সবসময় সঠিক সময়ে জীবনে আসে না। আপনি একটা ভাঙা হৃদয় খুঁজতেছেন যে আপনার ভাঙা হৃদয়ে জুড়ে দিবে। আমি মেয়েটার আপনার প্রতি সফট কর্নার দেখেছি। যদি তা থেকেই থাকে তাহলে ভালোবাসা বাড়িয়ে দেয়া হাত দিয়ে দেবেন না। মেয়েটা নিজেকে প্রতিরক্ষা করতেও পারে। একজন এমপির এমন পার্টনারই দরকার, রাগিনী আর বাঘিনী, সব ভেবে দেখবেন। ইরফাত নীরব নিস্তব্ধ, যেন তলিয়ে থাকা অনুভূতির সাথে বোঝাপড়া করছে। ইরফাত চুপচাপ সিটকিনি খুলে, তারপর শব্দহীন পায়ে দরজা ঠেলে ভেতরে যায়। রুমে আলো কম, রিম লাইটের মৃদু আলো জ্বলছে। বিছানা ঘেঁষে হাঁটুর ভাঁজে মুখ গুজে আছে। অন্ধকারে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে শরীর। মেয়েটা কাঁদছে। ইরফাত ধীর গলায় বলে, সিনথি। অসময়ে অপ্রত্যাশিত স্বর কানে প্রবেশ করা মাত্রই সোনালি ধানে হাওয়ালিকে দুলে ওঠার মতো সিনথিয়ার কোমল হৃদয় দুলে ওঠে। চোখ তুলে তাকায় সিনথিয়া। শ্বাসটা যেন থমকে যায়, বন্ধ থাকে ন্যানো সেকেন্ড। টুপটুপ করা পড়া জলগুলো যেন দম নেয়। মৃদু আলোতে স্বপ্নের মানুষটির মুখ স্পষ্ট তার চোখের সামনে। কে যে উচ্ছ্বাস! শান্ত নদীর জল যেন হঠাৎ করে ঢেউ খেলে যায়। কতগুলো দিন পার হয়ে গেছে তাদের দেখা হয়নি। ঘন নেত্র পল্লব বুঝে একটা শ্বাস টেনে নেয় সিনথিয়া। ভেতরটা তো এই মুখ দেখার তৃষ্ণায় তীব্র খরায় ফেটে চৌচির হয়ে গেছে। লোকটাকে জানবে কোনো দিন? ভালোবাসা যেমন সুখ তেমন যন্ত্রণা। বুকের মধ্য চেপে রাখা অনুভূতি ছিটকে বেরিয়ে আসতে চাইছে। মনে হচ্ছে 1 সেকেন্ডের জন্য পৃথিবীর সব নিয়ম ভুলে সামনের মানুষটাকে জড়িয়ে ধরতে। ওখানে যেন সমস্ত শান্তি লুকিয়ে আছে। একবার বুকে মাথা রেখে সমস্ত শান্তি শুষে নিতে ইচ্ছে করছে। ইরফাত ধীর শীতল গলায় বলে, কাঁদছো কেন মেয়ে? ইউ নো ইউ আর এ স্ট্রং গার্ল। সিনথিয়া চোখ তুলে তাকায়, মাথা ব্ল্যাক, দু চোখ বেয়ে পড়ছে জল। একদিকে এক রাক্ষসী লোভী পৃথিবীর সাথে লড়ছে সে, ফলাফল কি সে জানে না, একটু পরেও কি হবে তা জানা নেই। মন মানে না, অবাধ্য ইচ্ছেকে টেনে হিচড়ে বেঁধে রেখেও কাজ হচ্ছে না। বিপদ তার দিকে সমুদ্রের বিশালাকার ঢেউয়ের মতো ধাওয়া করে আসছে। যেন ইরফাত নিরাপদ জায়গা, এখানে সমস্ত কিছুর সমাধান। বন্য হরিণের মতো দৌড়ে যায় সিনথিয়া। পাখির ডানার মতো হাত ছড়িয়ে ঝাপটে ধরে ইরফাতকে। 2 হাতে খামচে ধরে ইরফাতের পিঠের শার্ট। তারপর ভাঙা গলায় বলে, ওরা আমাকে বাঁচতে দিচ্ছে না, আমি আর পারছি না। খুলে যায় সিনথিয়ার মাথা ভর্তি চুলের হাত খোপা। গড়িয়ে পড়ে চুল পিঠ জুড়ে। সিনথিয়ার হঠাৎ করেই ছোটের সাঁকড়ে ধরা ইরফাত নিজেও নিশ্চল নিস্তব্ধ নীরব পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। আর যেন লৌহ কঠিন হৃদয়ের আড়ালে মুরুকে বাঁধা জরাজীর্ণ রক্তিম বিষণ্ণতা আর একাকিত্বকে ছুঁয়ে দিলেও একটি শুভ্র ফুল। শিলাবৃষ্টিতে ক্ষত বিক্ষত হৃদয় জুড়ে এখন সিনথিয়ার এলোকেশি মাথা। আস্ত পাথর চাপা দেওয়া হৃদয়টা কি আজ কম্পিত হচ্ছে? সচল হওয়ার আভাস দিচ্ছে কি? ইরফাত শ্বাস টানে, শীতল গলায় বলে, কুল কুল, ডোন্ট ক্রাইং। সে কি হিম শীতল গলা! সিনথিয়ার হৃদয় যেন বরফ ঠান্ডা অনুভূত হয়। পরম শান্তিতে বন্ধ হয়ে আসে আখি যুগল। প্রশান্তি ছড়িয়ে যায় শ্বাসে। সিনথিয়া জড়ানো গলায় বলে, ভাইয়া আমার বিপক্ষে চলে গেছে। এতগুলো মানুষের সাথে আমি টিকতে পারছি না। ওরা যেমনটা চায় তেমন হতে দাও। মানে? বিয়ের ব্যবস্থা করতে বলো। সিনথিয়া ইরফাতের বুকের মধ্যে সমানে মাথা নাড়ায়।
এলোকেশি মাথার পেছনে ভরসার হাত রাখে ইরফাত। সিনথিয়া তবু বলতে থাকে, না না না, সিচুয়েশন খুব ক্রিটিক্যাল, আমি সত্যি সাহস পাচ্ছি না। ভাইয়া আমার অপোজিটে। অপোজিটে না, তোমার ভাইয়াও এটাই চাচ্ছে। তুমিও রাফিকে কুল রাখবে, বাকিটা আমি দেখব। রাফি উন্মাদ হয়ে গেছে, ভাইয়া মত পাল্টালে আমি শেষ। আমি আছি না, পাগলি মেয়ে। অলওয়েজ বি স্ট্রং, ওকে? যদি আপনাকে আটকে রাখি? ছিলাম বলেই রাখতে পেরেছে। এখন কি রাখতে পেরেছে? ডেভিলদের প্ল্যান যেখানে শেষ, আমাদের প্ল্যান ওইখানেই শুরু। কিন্তু আমি আছি তো সিনথি। পাশ দিয়ে উপরে চলে গেছে সিঁড়ি। উপরের একটি বিশালাকার রুম, দরজা ফিরে দেয়া। রুম জুড়ে কোনো লাইট নেই, শুধু সারি সারি ডেস্কটপ আর ল্যাপটপের আলো। অফিসের মতো রাতের আধারে সারি সারি চেয়ারে বসে ল্যাপটপ ডেস্কটপের দিকে চোখ বসিয়ে মনোযোগ দিয়ে কাজ করছে অল্প বয়সী তরুণেরা। স্ক্রিনের অর্ধভাগ জুড়ে চলছে ক্রিকেট, ফুটবল আরও বিভিন্ন ধরনের খেলা। নিচের সাইডে বাজি ধরার চাল চালছে তরুণেরা। জাবির চাপে রাখা দরজার ফাঁকে চোখ রাখে, তারপর ইরফাদের দিকে তাকিয়ে বলে, স্যার, ওই ছেলেটাকে চিনতে পারছেন? নিখোঁজ ছেলেদের মধ্যে একজন না? তিনটে ছোট বড় রুম মিলিয়ে শোভার সরকারি কোয়ার্টার। এক রুমে শোভা, এক রুমে তার মা বাবা, আর এক রুমে থাকে তার ছোট ভাই। শোভা ডিউটি থেকে ফিরে শাওয়ার নিয়ে মাত্রই বের হয়েছে। দরজা ঠেলে ভেতরে আসে তার ছোট ভাই সুমন। শোভা মাথায় জড়ানো টাওয়েল খুলতে খুলতে বলে, কিছু বলবি? সুমনের সোজা সাপটা সংকোচহীন গলা। টাকা লাগবে ভার্সিটিতে। সেই দিন যে দিলাম। ওটা খরচার টাকা দিয়েছো আপু, সেমিস্টার ফি দিতে হবে না? আচ্ছা, সকালে নিয়ে যাস। এখন দাও। লাগবে তো সকালে। তোর যখন তখন ডাক চলে আসে হসপিটাল থেকে, তার চেয়ে এখন দিয়ে রাখ। টাকাটা এখন আসলে নেই, ম্যানেজ করে সকালে দিব। টাকা নেই তো এমন জায়গায় ভর্তি কেন করালে আমাকে? এখন ন্যাশনালে তো অনেক বছর লেগে যায়, তার চেয়ে প্রাইভেট পড়া ভালো। সারা জীবন কি আমি থাকবো? জব করতে হবে না? বাবা মাকে তো দেখতে হবে। তুই তো তোর সেই এসপির জন্য দেবদাস সেজেছিস, তুই কি বিয়ে করবি আর? সুমন, রাগ করছিস কেন? মা বলে তাই বললাম। নিজের অ্যাকাউন্টের সম্বলটুকু ট্রান্সফার করে শোভা, তারপর বলে, বাকিটা সকালেই পাবি, এখন যা প্লিজ। এরপর আধার ঘরে তলিয়ে যায় শোভা। অন্ধকার হলো নিজেকে লুকানোর একমাত্র অবলম্বন। সুমনের মুখের কথাটা খোলা জানালায় দাঁড়িয়ে তলিয়ে ভাবে সে। এই যে সবার সম্মুখে বুক ফুলিয়ে বলে বেড়ায় যে কথাটা, ইরফাদের জন্য বিয়ে করেনি, অমন কাউকে পায়নি তাই বিয়ে করবে না, এটা কতটুকু যুক্তিপূর্ণ? সে তো আগে থেকে জানতো ইরফাত তাকে কখনোই ভালোবাসবে না, তাহলে কিসের পাগলামি করতো সে? আচ্ছা, এই পাগলামিতে যদি ইরফাত সায় দিত, সেদিন কি জবাব দিত শোভা? জীবন তো তার আগেই বেঁধে গিয়েছিল দায়িত্ব নামক অদৃশ্য শিকলে। এরপর 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 অতপর সকলকে দমাতে শুধু একটা কথায় কাজ দিল, ইরফাদের মতো কেউ হবে না, তাই বিয়ে করব না। পরিবার ইরফাদকে দিতে পারল না, ইরফাদও নিজেকে দিতে পারবে না। মাঝখান থেকে সত্যটুকু মনের গহীনে চেপে রাখাও সহজ হলো। ভালোবেসেছিলাম, ভালোবাসি, সারা জীবন বাসব, কিন্তু আমার করার সাধ্য তো আমার নেই। আমি তো যেচে গিয়ে কারোর জীবন নষ্ট করতে পারি না। আধুনিক ইন্টেরিয়র সিলিংয়ে ঝুলানো বড়সড় দোলনাটা পেতে নেয় ইভা। টুম্পার জন্য গত বছর ইরফাত কিনে এনেছিল। দোলনা তারও খুব পছন্দ, তাই মা মেয়ের জন্য এক বিশাল দোলনা খুঁজে এনেছিল ইরফাত। ঘুমন্ত টুম্পাকে দোলনায় দেবিছানার চাদর পরিবর্তন করছে ইভা। সে সময় দরজায় টোকা দেন ইভার বাবা। বাবার উপস্থিতি টের পেয়ে ইরফা বলে, বাবা, নক করতে হবে না, এসো। রেদওয়ানুর রহমান রুমে প্রবেশ করতে ইভা জিজ্ঞেস করে, ভাইয়া কবে ফিরবো? মিশন শেষ হলেই আসবে, এত টেনশন করিস না। তুমি এত সাহস করে নিচ্ছ? কতদিন ধরে বাসায় নেই। মেয়েটা আমার মামার জন্য কেমন করে? কি দরকার ছিল ভাইয়াকেও এই প্রফেশনে দেয়ার? দেশ আর মানুষের জন্য যদি কিছু করতে না পারে তাহলে কিসের মানুষ? খেয়ে আর ঘুমিয়ে থাকার নাম কি জীবন? আমি আসি তো মা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আমি আসি আমার ছেলের জন্য।
তুমি কখন কি করছো বাবা? সারাক্ষণ বাসায় থাকো, একবার খোঁজও নিচ্ছ না বাবা। রেদওয়ানুর রহমান হাসেন, তারপর বলেন, জানো তো আম্মা, বাবা নামক বটবৃক্ষের ছায়াতলে সন্তান সারা জীবন সুরক্ষিত থাকে। তুমি টেনশন করো না, আমার আব্বা ভালো আছে, সুস্থ আছে, এত দুর্বল নয় আমার ইরফাত। তোমার সাথে কথা হয়েছে? না। তাহলে কিভাবে এত কনফিডেন্স পাচ্ছ? ওসব বাদ দাও, তোমাকে যা বলার জন্য এসেছিলাম, সাজি তোর বাবাকে দিয়ে প্রপোজাল পাঠিয়েছি। আম্মা, তোমার কি সম্মতি আছে? আমাকে বলো তুমি কি চাও। ভাইয়া আগে ফিরুক বাবা, এসব পরে ভাবা যাবে। সারাদিন বুকের মধ্যে ভয়গুলো জোনাকি পোকার মতো থেকে থেকে করে চলেছে তিথির। এই বুঝি মামি পেছন থেকে হুঙ্কার দিয়ে থমকে উঠল। এই বুঝি খুন্তির আঘাতে তার মাংস উঠে গেল। তার মায়ের করা ভুল থেকে হোক বা কঠিন মানুষটির কঠিন রূপ থেকে হোক, মামি তাকে সহ্য করতে পারে না, এটা সত্য। গোপনে যতই ভালোবাসুক, চারদিকের যত আঘাত থেকে মামি তাকে দূরে রাখুক, তবে ক্ষোভ থেকে শ্রেষ্ঠ আঘাত তাকে মামি দিয়েছে। এটা তার ভুল হোক অথবা রাগ অভিমান, যে আঘাত সে পেয়েছে তার শিশু মনের গহীনে গেঁথে গেছে। তাকে এত সহজে মুছে যাবে? কথাগুলো ভাবছে আর কুটুসের মাথায় বেনুনি করছে তিথি। রাত বাড়ছে, রুম লাইটে জ্বালিয়ে বিছানায় বালিশ পেতে মাথা ঠেকায় তিথি। ঠিক সে সময় দ্রুত রুমে প্রবেশ করে শিশির। তিথি লাফিয়ে উঠে বসে। অসময়ে বুক ফুলিয়ে আপাত মস্তক বলিষ্ঠ পুরুষের প্রবেশ করার ভঙ্গিতে হৃদস্পন্দন যেন ঝনঝন করে ওঠে তিথির। লাফিয়ে উঠে বসে সে। অপর প্রান্তের অবুঝ মেয়েটির ক্রিয়াকলাপে শিশির হাতের ইশারায় বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।